বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ৩ জনের মৃতদেহ উদ্ধার, এখনো নিখোঁজ অনেকে। ১২ জনকে আসামি করে পুলিশের মামলা। চলছে লাগাতার অবরোধ, সহিংসতায় নিহতদের স্মরণে আজ ১৪ দলের গায়েবানা জানাজা। দোয়া কর্মসূচি পালন করবে ২০ দল। সিরাজগঞ্জের বাঘাবাড়িতে আটকা পড়েছে বিপুল পরিমাণ সার। বড় চাষ নিয়ে শঙ্কা, হরতাল অবরোধে কর্মহীন পরিবহন শ্রমিকরা। মালিকদেরও গুনতে হচ্ছে লোকসান। এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার। আজ থাইল্যান্ডের প্রতিপক্ষ সিঙ্গাপুর। শুভেচ্ছা, আমন্ত্রণ নিউজ লাইনে শুনছিলেন এবি ব্যাংক সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি হেসানুল হক আকাশ। এবার বিস্তারিত। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলার থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৪৩ জন। ধারণা করা হচ্ছে আরো বেশ কিছু যাত্রী নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করে কুতুবদিয়া বিচের দিকে টেনে আনা হচ্ছে। এদিকে এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ১২ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতরাতে কুতুবদিয়া থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এজাহারে ৬ দলের নাম উল্লেখ করা হয়েছে। শতাধিক যাত্রী নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে কুতুবদিয়া চ্যানেলে ডুবে যায় ট্রলারটি। উদ্ধার যাত্রীদেরকে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অর্ধ শতাধিক যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে জাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছে কোস্টগার্ড। দর্শক, ডুবে যাওয়া ট্রলারটি সাগরের তীরের দিকে টেনে আনার চেষ্টা করছে কোস্টগার্ড। একসঙ্গে সন্ধান চলছে নিখোঁজ যাত্রীদের। এই বিষয়ে কথা বলবো কোস্টগার্ডের পূর্বাঞ্চলীয় জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলামের সাথে। ক্যাপ্টেন শহীদুল। জি, আসসালামু আলাইকুম। আমরা জানতে চাচ্ছিলাম এখন পর্যন্ত কতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আর উদ্ধার কাজের সর্বশেষ অবস্থা আমাদের একটু জানান। জি, আপনারা জানেন যে গতকাল থেকে আমরা উদ্ধার কার্য চালনা করছি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড। আমরা এখন পর্যন্ত যেটা আজকের খবর সেটা হচ্ছে ডুবে যাওয়া যে ট্রলারটি ওটাকে তো আমরা গতকাল শনাক্ত করেছি এবং উপরে ওঠার জন্য চেষ্টা করেছিলাম। আজকে আমরা বেশ উপরে উঠে গেছি এবং সেখানে বোট থেকে ৮টি মৃতদেহ আমরা এখন পর্যন্ত উদ্ধার করেছি। তো আমরা ধারণা করছি আরো হয়তো একজন থাকতে পারে। এটা ছাড়াও আমাদের বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ এবং বিভিন্ন হাই স্পিড বোটগুলো আমরা আশেপাশে আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন করছি এবং যেন যদি কোথাও মৃতদেহ ভেসে উঠে সেই মৃতদেহগুলোকে আমরা তুলে নিয়ে আমরা পুলিশের কাছে হস্তান্তর করতে পারবো। শহীদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম কোস্টগার্ডের কমান্ডার ক্যাপ্টেন শহীদুলের সঙ্গে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে অনির্দিষ্টকালের অবরোধের ২৫তম দিনে রাজধানীর তাঁতিবাজারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল ৮:৩০টার দিকে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি সদরঘাট থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যায়। এই ঘটনা ছাড়া রাজধানীতে আর কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। অনেকটা স্বাভাবিক রয়েছে জীবনযাত্রা। অবরোধের সমর্থনে রাজপথে কোনো নেতাকর্মীর দেখা পাওয়া যায়নি। মিছিল বা পিকেটিং এর ঘটনাও ঘটেনি রাজধানীতে। সকালে গণপরিবহনের সংখ্যা কম থাকলেও পরে বাড়তে থাকে। রিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা তুলনামূলকভাবে বেশি চলছে, তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। ঢাকার প্রধান প্রধান রাস্তা আর গুরুত্বপূর্ণ মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নয়াপল্টনে বিএনপির তালা ঝুলানো কেন্দ্র কার্যালয়। বরাবরের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে ঘেরা রয়েছে। এদিকে গুলশান কার্যালয়ে আছেন খালেদা জিয়া। এছাড়া সহিংসতা ও পেট্রোল বোমা হামলায় নিহতদের স্মরণে আজ বাদ জুমা গায়েবানা জানাজা কর্মসূচি রয়েছে ১৪ দলের। একই সময়ে ২০ দলীয় জোট সারা দেশে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে। বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ সহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ। সকালে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিলের চেষ্টা করে বিএনপি জামাতের নেতাকর্মীরা। পরে পুলিশ এলে তা পালিয়ে যায় তারা। বৃহস্পতিবার রাতে কুমিল্লা শহর ও চট্টগ্রামে দুটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। চট্টগ্রামেও ঢিলেঢালাভাবে চলছে অবরোধ। স্বাভাবিক রয়েছে যান চলাচল। খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জন বিএনপি জামাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে নেতাকর্মীদের আটকের প্রতিবাদে রোববার খুলনা জেলায় ২৪ ঘন্টা হরতাল আহ্বান করেছে স্থানীয় বিএনপি। এছাড়া নাশকতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জায়গা থেকে বিএনপি জামাতের ১১ জন নেতাকর্মী সহ মোট ১০১ জনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতেও 12 জনকে আটক করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি, পুলিশ ও র্যাবের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অবরোধে সিরাজগঞ্জের বাগবাড়ি নৌবন্দরে আটকা পড়েছে বিপুল পরিমাণ সার। যান চলাচল সীমিত থাকায় উত্তরাঞ্চলের 16 জেলার কৃষকদের কাছে সার পাঠানো যাচ্ছে না। ফলে বোরো ধানের ভালো ফলন নিয়ে শঙ্কায় চাষিরা। এদিকে স্থান সংকুলান না হওয়ায় নৌবন্দরে খোলা আকাশের নিচে মজুত করা হচ্ছে সার। এতে দেখা দিয়েছে সারের গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা। সিরাজগঞ্জ প্রতিনিধি সুজিত সরকারের রিপোর্ট, জানাচ্ছেন সম্রাট আনোয়ার। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বোরো ধানের আবাদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই চারা রোপণ করেছেন, আবার অনেকেই রয়েছেন চাষের প্রস্তুতি পর্যায়ে। তবে অবরোধের কারণে নির্দিষ্ট সময়ে সার পাওয়া নিয়ে আশঙ্কায় এই অঞ্চলের কৃষকরা। সারের দাম মনে হয় বর্তমানে বেশি, মনে হয় যে পাওয়া যাইতেছে না ঠিক মতো। ঘরটা হলো অবরোধ, এই জন্য পাওয়া যাইতেছে না। সমস্যায় ধান নাগালে সারগুলো না হয়তো ধান আমরা কিনে নাগানো নাগাল লাভ নাই কেউ। উত্তরের জেলাগুলোর জন্য বেশিরভাগ সার নদীপথে নিয়ে আসা হয় সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে। পরে সেখান থেকে সড়ক পথে সার নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট জেলায়। হরতাল অবরোধে যান চলাচল সীমিত থাকায় বন্দর থেকে সার নিতে পারছেন না ব্যবসায়ীরা। বন্দরে বাড়ছে সারের মজুদ। স্থান সংকুলন না হওয়ায় প্রায় 30,000 মেট্রিক টন সার রাখা হয়েছে খোলা আকাশের নিচে। আশঙ্কা দেখা দিয়েছে সারের গুণগত মান নষ্ট হওয়ার। প্রতি বোরো মৌসুমে যেখানে কর্মব্যস্ত থাকত বন্দর, অবরোধের কারণে আজ সেখানে ব্যস্ততা নেই বললেই চলে। এখানে বর্তমানে এটাকে বলা যেতে পারে আপৎকালীন মজুদ, প্রায় 30,000 মেট্রিক টনের মতো এখানে মজুদ আছে। খোলা আকাশের নিচে সার দিয়েছি, সার পয়সা নষ্ট হয়ে দিছে। আবার ওদিকে মনে করেন যে টাকা ডেলিভারি দিয়ে পারছে না, ওদিকে কৃষকের জমি নষ্ট হয়ে দিছে। এই তো অবস্থা চলতেছে, লেবার কাজ করে পারতেছে না। ভরা মৌসুমে কৃষক সার না পেলে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন জেলা কৃষি কর্মকর্তা। দূরের জেলাগুলো সেখানে পরিবহন একটানা অবরোধজনিত কারণে, পরিবহনের অসুবিধাজনিত কারণে সেখানে সামান্য ঘাটতি দেখা দিচ্ছে। সময় মতো সার না দিলে আসলে উৎপাদন ব্যাহত হবে। সিরাজগঞ্জের পাশের জেলার ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে যাও বা সার নিচ্ছেন, সেখানেও বাড়তি পরিবহন খরচা দিতে হচ্ছে তাদের। সম্রাট আনোয়ার, নিউজ 9, ঢাকা। চলমান হরতাল অবরোধে থমকে গেছে দেশের পরিবহন ব্যবস্থা। ককটেলবাজির ভয় আর পেট্রোল বোমা আতঙ্কে প্রায় অচল টার্মিনালগুলো। কর্মহীন পরিবহন শ্রমিকরা। গাড়ি বসে থাকায় মালিকদেরও গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। ফলে আর্থিক সংকটের কারণে চরম ভোগান্তিতে দিন কাটছে পরিবহন মালিক ও শ্রমিকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত আফরিদ হাসানের রিপোর্টে। হরতাল অবরোধের প্রভাবে থমকে গেছে নড়াইল ও দিনাজপুরের পরিবহন ব্যবস্থা। নিরাপত্তার অভাবে সড়কে চলাচল করতে পারছে না কোনো ধরনের যানবাহন। দীর্ঘদিন ধরে গাড়ি বসে থাকায় বিপাকে পড়েছেন নড়াইলের পরিবহন মালিক ও শ্রমিকরা। কাজের অভাবে বেকার বসে আছেন জেলার অন্তত 10,000 পরিবহন শ্রমিক। অর্থ সংকটে দিন পার করছেন খেটে খাওয়া অতি সাধারণ এসব মানুষ। খেটে খাওয়া মানুষ আমরা তো মারা যাচ্ছে। আমাদের 7 দিন 8 দিন পর একটা টিপ হচ্ছে, রাস্তায় লোকজন নেই, তেলে টাকা হচ্ছে না, আমরা আছে খুব বিপদ। 3 বেলা খাট টাকা হয় না, বাইকটারে মুখে আর রাউমকি পকেটে। নিরাপত্তার অভাবে পথে বের হতে পারছেন না শ্রমিকরা, তাই অর্থ সংকটে দিন কাটছে তাদের। হরতালে আমাদের গাড়িগুলো চালাতে পারতেছে না, আমাদের খুব সমস্যা হচ্ছে, বৌসল মেয়ে না খেয়ে মরে যাচ্ছে। একই চিত্র দিনাজপুরের টার্মিনালগুলোর। রাস্তায় গাড়ি বের করতে না পারায় বন্ধ হয়ে গেছে শ্রমিকদের উপার্জনের পথ। চালকদের অভিযোগ, পেট্রোল বোমা নিক্ষেপ সহ জ্বালাও পোড়াওয়ের ভয়ে গাড়ি দিতে চাচ্ছেন না মালিকরা। আন্দোলনের এই জাতাকল থেকে মুক্তি চান তারা। হরতালের কারণে গাড়ি ঘোড়া বন্ধ, চলতে পারতেছি না। আমাদের এই অসুবিধা থেকে অবশ্যই মুক্তি দেওয়ার ব্যবস্থা যেন অতি শীঘ্র করা হয়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন মালিকরাও। গাড়ি বন্ধ পড়ে থাকায় প্রতিদিন প্রচুর টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। আমরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই গাড়ি ঘোড়া বন্ধ হওয়ার কারণে। এই দরিদ্র শ্রমিকদের নিদারুণ অবস্থা। সংকট নিরসনে দ্রুত রাজনৈতিক সমস্যার সমাধান চান পরিবহন মালিক ও শ্রমিকরা। আফরিদ হাসান, নিউজ 9, ঢাকা। এবার বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হেরেছে স্বাগতিকরা। একের পর এক গোলের সুযোগ পেয়েও ফিনিশিংয়ে ব্যর্থ হয় মামুনুলরা। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে মালয়েশিয়া আদায় করে নেয় 1 গোল। 2 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচ মামুনুলদের। আরো জানাচ্ছেন নজরুল ইসলাম।
সবশেষ বঙ্গবন্ধু গোল্ড কাপে মালয়েশিয়াকে 1-0 গোলে হারায় বাংলাদেশ। এবারের আসরেও মালয়েশিয়ার বিপক্ষে জোর লড়াই করেছে মামুনুলরা, কিন্তু এমিলি সোহেলদের একের পর এক ব্যর্থতায় ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। ম্যাচের শুরুতেই আক্রমণে যায় মালয়েশিয়া, কিন্তু সায়াহরুল আজহারির শট চলে যায় বারের পাশ ঘেঁষে। দর্শকদের প্রত্যাশার চাপ সামলে দ্রুত গুছিয়ে নেয় বাংলাদেশ, কিন্তু একেবারেই হতাশার প্রতিচ্ছবি ছিল মূল স্ট্রাইকার জাহিদ হাসান এমিলির মধ্যে। 5 মিনিটের ব্যর্থতার পর 3 মিনিট পর আবারও ফিনিশিংয়ে ব্যর্থ হন তিনি। সোহেল রানা বল পেলেও কাজে লাগাতে পারেননি। বল পজিশনে মালয়েশিয়া এগিয়ে থাকলেও বারবারই পোস্টে লেগে গোল বঞ্চিত হয় তারা। 15 মিনিটে আদম নূরের শটটিও গোল পোস্টে লাগলে লিড পাওয়া হয়নি সফরকারীদের। কাউন্টার অ্যাটাকে গিয়ে বাংলাদেশ গোলের সুযোগ তৈরি করলেও ব্যর্থতা থেকে বের হতে পারেননি এমিলি। প্রথমার্ধের শেষ দিকেও বেশ কবার আক্রমণ ভেস্তে যায় ক্রুইফ শিষ্যদের। বিরতির পর আরো গোছালো ফুটবল ম্যাচের প্রদর্শনী ছিল মালয়েশিয়ার মধ্যে। লিড পেতে বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। 50 মিনিটে মোহাম্মদ সায়েফ ওয়ানের গোলে লিড পায় মালয়েশিয়া। পিছিয়ে পড়ে দ্রুত মামুনুলরা গুছিয়ে নেয় নিজেদের, কিন্তু সোহেল রানা মামুনুলরা আক্রমণে গিয়েও দুর্বল ফিনিশিং আর অগোছালো ফুটবলে সমতায় ফিরতে পারেনি। সোহেল রানার বদলে মাঠে ওয়াহেদ নামার পর আশা জাগে দলের। তবে 75 থেকে 85 মিনিট পর্যন্ত জাহিদ আর ওয়াহেদের একের পর এক কাউন্টার অ্যাটাকও মালয়েশিয়ার রক্ষণভাগ ভাঙতে পারেনি বাংলাদেশ। গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত হারিয়ে এলো বাংলাদেশের ঘরে। নজরুল ইসলাম, নিউজ 9, ঢাকা। এদিকে হারের বোঝা খেলোয়াড়দের কাঁধে চাপালেন বাংলাদেশ কোচ লডউইক ডি ক্রিফ। মানসিকতায় মালয়েশীয় খেলোয়াড়দের চেয়ে পিছিয়ে থাকা পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। ক্রিফ বলেন, প্রথম 25 মিনিট বাংলাদেশের খেলোয়াড়রা অগোছালোভাবে খেলেছেন। বিপরীতে সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মালয়েশিয়া দল। দ্বিতীয়ার্ধে ভালো খেলেও কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করার ঘটনায় তাই আমলে নিতে চাইছেন না ক্রিফ। তবুও এই ডাচম্যানের আশা, পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়ার কোচ মনে করেন যোগ্য দল হিসেবে 3 পয়েন্ট পেয়েছে তার ছেলেরা। সত্যি বলতে ছেলেরা মোটেও ভালো করেনি। প্রতিটি মুহূর্তে আমি দলে একজন ফিনিশারের অভাব অনুভব করেছি। এমিলি, জাহিদ, সোহেল, ওয়াহেদ অনেক সুযোগ পেয়েও গোলের সম্ভাবনা তৈরি করতে পারিনি। দেখা যাক শ্রীলঙ্কা ম্যাচে কি হয়। আশা করছি ওই ম্যাচে জিততে পারবো। আমার ছেলেরা ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছে। বাংলাদেশ সুযোগ পেয়েছিল, কিন্তু ওদের ভুলের মাসুল ওরা ম্যাচ শেষে ঠিকই পেয়েছে। এর আগে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা ওঠে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। সিলেট জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্টেডিয়ামের হাজারো দর্শক, আর চ্যানেল 9 তা পৌঁছে দেয় দেশ বিদেশের কোটি মানুষের কাছে। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে দেশের ফুটবলে নতুন যাত্রা শুরু হলো বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত আদিল আহমেদ শাহানের রিপোর্ট। স্টেডিয়ামে উপস্থিত হাজারো মানুষ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছে তারা। বেশ কিছুদিন ধরেই আলোচনায় সিলেটের ফুটবল প্রেমের বিষয়টি, আর তা দেখার জন্যই যেন অপেক্ষায় ছিলেন সবাই। হলেও তাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে টুর্নামেন্ট, তাই শুরুটা তাকে স্মরণ করার মধ্য দিয়েই 1 মিনিট নীরবতায় স্মরণ করা হলো জাতির জনককে। সবাইকে ধন্যবাদ। সিলেটের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শনী ছিল মণিপুরী নাচে। জনপ্রিয় শিল্পীরা মাতিয়েছেন স্টেডিয়ামের দর্শকদেরও। তাদের সুরে গলা মিলিয়েছেন হাজারো মানুষ। অবশেষে আনুষ্ঠানিক উদ্বোধনের পালা, আর তা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি। টুর্নামেন্টের ব্রডকাস্টার ও পৃষ্ঠপোষক চ্যানেল 9, প্রেজেন্টিং এ স্পন্সর এবি ব্যাংক, পৃষ্ঠপোষক ন্যাশনাল ব্যাংক, মধুমতি ব্যাংক, হামিম গ্রুপ, বেক্সিমকো, এয়ারলাইন্স পার্টনার বাংলাদেশ বিমান ও নোভো এয়ার, বেভারেজ পার্টনার মুস্কান। সবার উদ্যোগ আর উদ্যমে যাত্রা শুরু 11 দিনের ফুটবল যুদ্ধের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ টুর্নামেন্ট আয়োজনে জড়িতদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান অর্থমন্ত্রী। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তরফ থেকে, এবং এই টুর্নামেন্ট যারা আয়োজন করছেন তাদের সকলের তরফ থেকে। I'm feeling very good. Gold Cups before Bangladesh was born, we had played Aga Khan Gold Cup here for many years. I had
occasions to be closely associated with that. So it gives me personal pleasure. ফুটবলের এই মহাযজ্ঞের সঙ্গে থাকতে পেরে আনন্দিত ও গর্বিত টুর্নামেন্টের প্রেজেন্টিং স্পন্সর এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী। আমরা খুবই আনন্দিত, এই ধরনের আরো দেশে টুর্নামেন্ট হলে আমরা আছি ফুটবল ফেডারেশনের সাথে। ডেফিনেটলি ইটস এ pleasure and it's a proud moment for us that we have sponsored this tournament, and we feel that football will have great strides going forward in the future. এমন আয়োজন ফুটবলে নতুন মাত্রা যোগ করবে এবং ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন ফুটবল সংগঠক ও শেখ জামাল ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের। ওরা ভালো করবে বলে আমার বিশ্বাস, আর ফুটবল ক্রাউডটা এত বেশি এখানের ভিতরে, দিস ইজ অলসো ইন্সপিরেশন ফর দ্য প্লেয়ার্স আদারওয়াইজ। সো ইন দ্যাট কেস অনেকদিন পরে বঙ্গবন্ধু গোল্ড কাপ হচ্ছে, আই এম শিওর বঙ্গবন্ধু গোল্ড কাপের সাথে ফুটবলের উত্তেজনা, ফুটবলের প্রতি দেশের লোকের যে ভালোবাসা সেটাকে বেড়ে যাচ্ছে। প্রথম দিনে স্বাগতিক বাংলাদেশ আর মালয়েশিয়ার ম্যাচ, জাতীয় সঙ্গীতে গলা মেলালেন দর্শক আর অতিথি সবাই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ বাফুফে কর্মকর্তারা। চ্যানেল 9-এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান ছাড়াও টুর্নামেন্টের অন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সাড়া জাগানো এই উদ্বোধনী অনুষ্ঠানে। আদিল আহমেদ শান, নিউজ 9, ঢাকা। বঙ্গবন্ধু গোল্ড কাপে আজ বি গ্রুপের প্রথম ম্যাচ লড়বে সিঙ্গাপুর ও থাইল্যান্ড। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বিকেল 5টায় শুরু হবে খেলা। ম্যাচটি সরাসরি দেখাবে চ্যানেল 9। নাজমুল সাকিবের রিপোর্ট। থাইল্যান্ড ও সিঙ্গাপুর দুদলই আত্মবিশ্বাসের তুঙ্গে, প্রস্তুতিও হয়েছে বেশ, কিন্তু পরিসংখ্যান ও শক্তিমত্তার বিচারে থাইল্যান্ডের চেয়ে সিঙ্গাপুর অনেক এগিয়ে। মোট 63 বারের দেখায় সিঙ্গাপুর জিতেছে 34টিতে, ড্র হয়েছে 18টি আর হার এসেছে 11টি ম্যাচে। সবসময় অ্যাটাকিং ফুটবল খেলে সিঙ্গাপুর। ম্যাচের সময় বল পায়ে রাখাটা তাই নতুন কিছু নয় তাদের জন্য। টুর্নামেন্টে এই দলের পারফরমেন্স বিচার করেই আসছে অলিম্পিকের জন্য গড়া হবে সম্ভাব্য দল। তাই হেড কোচ রিচার্ড বোক কোক চুয়ান থাইল্যান্ডের বিপক্ষে তাকিয়ে আছেন প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত স্কিলের দিকে। আমাদের দলটা অনেক ব্যালেন্স, বিশেষ করে এখানে কিছু উদীয়মান খেলোয়াড় আছে যারা নিজেদের প্রমাণ করতে মরিয়া। আসলে এই টুর্নামেন্টে আমরা নিজেদের যাচাই করতে এসেছি। এখান থেকে আসছে অলিম্পিকের জন্য চূড়ান্ত একটা দল করতে চাই। বি গ্রুপটা অনেক শক্ত হয়েছে, প্রতিপক্ষ বাহরাইনকে নিয়ে চিন্তা আছে, তবে আজ থাই বাধা উতরে যেতে পারলে কিছুটা হাঁপ ছেড়ে বাঁচবো। তবে সর্বশেষ আসিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলের জয়ই ভরসা জোগাচ্ছে থাইল্যান্ডকে। তারুণ্যের মিশেলে গড়া দলটি নিয়ে তাই সংবাদ সম্মেলনে বেশি কিছু বলেননি অধিনায়ক। আমাদের খেলোয়াড় প্রায় সবাই নতুন, ঘরোয়া লিগে এরা নিজেদের প্রমাণ করেই দলে এসেছে। এখান থেকেই ভবিষ্যতের ভিত গড়তে হবে আমাদের। গোল্ড কাপে সেমিফাইনাল টার্গেট করে এসেছি, আশা করছি সেটা সম্ভব হবে। বিকেল 5টায় সিলেট ফুটবল স্টেডিয়ামে শুরু হবে খেলা। চ্যানেল 9-এ সরাসরি দেখা যাবে ম্যাচটি। বি গ্রুপের অন্য প্রতিপক্ষ বাহরাইন। নাজমুল সাকিব, নিউজ 9, ঢাকা। নিউজ 9-এ এবার আপন জুয়েলার্স বিরতি, এরপর থাকছে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, আহত আরো 4। কুমিল্লায়ও 1 জনের মৃত্যু। রাজনৈতিক অস্থিরতায় বেচা কেনা কম বাণিজ্য মেলায়, বিক্রেতারা হতাশ। আরেকবার স্বাগত নিউজ 9। ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায় সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার শেখপাড়া বাজার থেকে একটি অটোরিকশা করে পান নিয়ে ঝিনাইদহ সদরের ডাকবাংলা বাজারের দিকে যাচ্ছিলেন পান ব্যবসায়ীরা। অটোরিকশাটি দুধসর এলাকায় পৌঁছালে ঝিনাইদহ গ্রামে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন 4 জন। তারা হলেন আমুল হোসেন, শফিক আহমেদ, রেজাউল ইসলাম ও মুজিবুর রহমান। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় 1 জন মারা গেছেন।
এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। লাগাতার অবরোধের সঙ্গে হরতাল যুক্ত হয় বৃহস্পতিবার বাণিজ্য মেলায় ভিড় ছিল কম। তবে বিকেলের দিকে লোক সমাগম কিছুটা বাড়তে দেখা যায়। বেচাকেনা কম হওয়ায় হতাশ বিক্রেতারা। এমন অবস্থা চলতে থাকলে সময় বাড়ানোর পরও ক্ষতি পুষিয়ে নিতে কষ্ট হবে বলে মনে করছেন তারা। অয়নজ্যোতি রিপোর্ট। হরতাল অবরোধে বৃহস্পতিবার দিনভর দর্শনার্থীদের তেমন ভিড় ছিল না বাণিজ্য মেলায়। তবে এ অবস্থা পাল্টাতে থাকে বিকেলের পর থেকে। সবকিছু উপেক্ষা করে মেলায় বাড়তে থাকে লোক সমাগম। বন্ধু বান্ধব অথবা পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই মেলায় এসেছেন কেনাকাটা করতে, আবার কেউ বা ঘুরতে। মেলায় তো ঘুরতে আসছি, কিন্তু ঘুরতে আসার পর অনেক কিছু যখন পছন্দ হয়ে গিয়েছে তখন সেগুলো কিনেছি। ভালোই, আগের বারের থেকে আমার মনে হচ্ছে একটু রিজনেবল। প্রায় সব স্টলেই ছিল দর্শনার্থীদের ভিড়। মেলায় ক্রেতাদের কাছে টানতে কাঠের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দোকানে ছিল বিশেষ ছাড়। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রতি বছরই মেলা উপলক্ষে ফুল প্যাভিলিয়নে পুরো নতুন প্রোডাক্ট সাজাই। সব মিলিয়ে আমরা 10% থেকে শুরু করে 18% পর্যন্ত ছাড় দিচ্ছি। আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে, আর একটু কম হলে ভালো হতো। চলমান রাজনৈতিক অস্থিরতায় লোকসানের হতাশা ব্যবসায়ীদের মাঝে। মেলার সময় বাড়লেও রাজনৈতিক অস্থিরতা না কমলে ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে বলে মনে করছেন তারা। লোক মানুষ ঢুকতেছে নাই মেলার ভিতরে, বেচা কিনা হতেছে নাই, এই জন্য সব লোকের লস চলতেছে। এখনো পর্যন্ত আমরা ইন্টারন্যাশনাল কোনো অর্ডার পাইনি, তবে দেশের বাইরে শোরুমের জন্য আমাদের কিছু কোয়ারি আসছে। মেলার শেষ সময়গুলো আরো জমজমাট হবে এমনটাই আশা ব্যবসায়ীদের। অয়নজ্যোতি, নিউজ 9, ঢাকা। এবার বাণিজ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম মার্কেটে উদ্বোধন করা হলো ওয়ালটন মোবাইল স্মার্ট জোনের। বুধবার সকালে ওয়ালটন মোবাইল স্মার্ট জোনের উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এখন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়াম মার্কেটের নিচতলায় ওয়ালটন মোবাইল স্মার্ট জোন থেকে পাওয়া যাবে ওয়ালটনের সব ধরনের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ স্মার্টফোন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি গ্রুপের নির্বাহী পরিচালক এস.এম. জাহিদ হাসান, হুমায়ুন কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে এয়ারটেলের কর্মী সহযোগীরা আইপিডি ও ওপিডির ফ্রি চিকিৎসা সেবা পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর আশিক কুমার চক্রবর্তী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এ.কে.এম. শাহেদ হোসেন এবং এয়ারটেলের পক্ষে চিফ হিউম্যান রিসোর্সের অফিসার নূর মোহাম্মদ, হেড অ্যাডমিনিস্ট্রেশনের হুমায়ুন কবির সহ প্রতিষ্ঠান দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ 9-এ আবারও আপন জুয়েলার্স বিরতি, এরপর থাকছে। মিশরের সিনাই উপত্যকায় জঙ্গি হামলায় সেনাসহ নিহত কমপক্ষে 44 জন, আহত 62। ইনজুরির খাড়া কাটিয়ে অনুশীলনে ফিরেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। মিশরের সিনাই উপত্যকায় জঙ্গিদের সিরিজ বোমা হামলায় অধিকাংশ সেনাসহ কমপক্ষে 44 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 62 জন। বৃহস্পতিবার রাতে সিনাইয়ের আল আরিশ সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় সেনা সদস্যদের লক্ষ্য করে গাড়ি বোমা ও মর্টার হামলা চালায় জঙ্গিরা। এছাড়া পার্শ্ববর্তী শেখ জুয়ায়েদ ও গাজা সীমান্তেও হামলার ঘটনা ঘটে। এই হামলার দায় স্বীকার করেছে আইএস সমর্থিত মিশরের বিদ্রোহী গ্রুপ আনসার বেইত আল মাকদিস। 2013 সালে মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতের পর এ ধরনের হামলা চালালো জঙ্গিরা। মিশরের বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে হামলায় আল আরিশ সহ আশপাশের বেশ কয়েকটি শহর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দায়িত্ব নেয়ার পর প্রশাসনে রদবদল আনলেন সৌদির নতুন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। ক্ষমতা সুদৃঢ় করতে বৃহস্পতিবার মন্ত্রিসভা ও দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। সৌদি টেলিভিশনে প্রচারিত একাধিক নির্দেশ জারির মাধ্যমে এই রদবদলের খবর জানা গেছে। রদবদলের এই পালায় গোয়েন্দা প্রধান খালিদ বিন আব্দুল আজিজ আল সৌদ এবং প্রয়াত বাদশাহর উপদেষ্টা ও জাতীয় প্রতিরক্ষা পরিষদের মহাসচিব বান্দার বিন সুলতান বরখাস্ত হয়েছেন। প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর দুই ছেলে মিশাল এবং তুর্কিকেও বরখাস্ত করা হয়েছে। মিশাল মক্কার এবং তুর্কি রাজধানী রিয়াদের গভর্নর ছিলেন।
তবে আরেক ছেলে মিতেবকে 2 লাখ সদস্যের ন্যাশনাল গার্ডের আগের দায়িত্বে রাখা হয়েছে। একই সঙ্গে নতুন